আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের কোষ ও কোষের গঠন চ্যাপ্টারের নিউক্লিয়াস টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা তোমাদের বইয়ে খুব সুন্দর মতো ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমরা পড়ে বুঝতে পারো। তারপর আমি বলবো ক্লাসটা করতে। এবং তোমাদের অ্যালার্জি আছে হোয়াইট বোর্ডে আমি জানি, তারপরও যাদের যারা জ্ঞান পিপাসু অনুসন্ধিৎসু তারা হোয়াইট বোর্ড হইলেও এই কাজ করবে, কারণ আমার কাছে ডিজিটাল বোর্ড নাই। থাকলে ডিজিটাল বোর্ডেই নিতাম, ওটা বেটার। ঠিক আছে, বাট হোয়াইট বোর্ডে আমি আরো বেশি এফোর্ট দিয়ে নিব নিউক্লিয়াসের ক্লাসটা। তো সবাই ক্লাসটা অবশ্যই তোমার একটা একটা ফ্রেন্ডের সাথে, জাস্ট একটা, দুজনের সাথে করা যাবে না কিন্তু, জাস্ট একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। তো যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণ কেন্দ্র। প্রাণ কেন্দ্র মানে কোষে যে প্রাণ আছে, মানে কোষের যে জীবন আছে, এটা সিগন্যাল কোষ বিভিন্নভাবে দেয় কোষের ভিতর বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। এবং মোস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস আর রেগুলেটেড বাই নিউক্লিয়াস। দ্যাটস ওয়াই নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র। বাট প্রাণকেন্দ্র মানে এই না যে এটা সবসময় কেন্দ্রে থাকবে। এটা ইউজুয়ালি কেন্দ্রে থাকে, বাট মাঝে মধ্যে ডানে বামে সরে যেতে পারে, অবস্থানটা কেন্দ্রে নাও হতে পারে। তো নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলো, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, বাট অনেকেই মনে করে নিউক্লিয়াস কোষের অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় অঙ্গাণু, অনেকে মনে করে। বাট এই কথাটা কিন্তু ভুল, কারণ নিউক্লিয়াস ছাড়াও কোষ গঠন করা সম্ভব। পৃথিবীতে এমন অনেক কোষ আছে যাদের নিউক্লিয়াস থাকে না। কোষের অত্যাবশ্যকীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের ক্লাস আমরা নিয়েছি, 70S 80S বলতে কি বোঝায়, এস বলতে কি বোঝায় দেখে নিও। বাট নিউক্লিয়াস কিন্তু অত্যাবশ্যকীয় অঙ্গাণু নয়, নিউক্লিয়াস ছাড়াও কোষ হতে পারে। তাহলে দেখো, পৃথিবীতে এমন অনেক কোষ আছে যারা নিউক্লিয়াস বিহীন, তাদের বলা হয় অ্যানিউক্লিয়েটেড সেল, বা অ্যা মানে হচ্ছে অ্যাবসেন্ট, নিউক্লিয়াস বিহীন কোষ। এই নিউক্লিয়াস বিহীন কোষ কে কে আছে? এক নম্বরে আছে হচ্ছে ইরাইথ্রোসাইট। ইরাইথ্রোসাইট অর্থাৎ পরিণত লোহিত রক্তকণিকা, তার মধ্যে কিন্তু কোনো রকম নিউক্লিয়াস থাকে না, তারপরে সেটা কোষ, তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর আছে মানুষের দেহের প্লেটলেট, অর্থাৎ মানুষের ইরাইথ্রোসাইট এবং মানুষের প্লেটলেট। আর একটু স্পেসিফিক্যালি বললে বা ব্রডলি বললে স্তন্যপায়ী মামালস যারা আছে, তাদের এরাইথ্রোসাইট এবং প্লেটলেটে কোনো নিউক্লিয়াস থাকে না। এরপরে আছে হচ্ছে জাইলেম ট্রাকিড, তারপরে আছে জাইলেম ভেসেল। হ্যাঁ, জাইলেম, আমরা জাইলেম আর ফ্লোয়েমের নাম শুনছি। জাইলেম গাছের মূল থেকে রসটাকে উপরে উঠায়, রস উত্তোলন করে জাইলেম। তো জাইলেম ট্রাকিড আর ভেসেলে কিন্তু নিউক্লিয়াস থাকে না। আবার একটা কোষ আছে বা টিস্যু আছে যেটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমে এরকম কিন্তু আছে সিবনল আর কম্পেনিয়ন সেল। মানে ফ্লোয়েমে আছে দুইটা, একটা হচ্ছে সিপ টিউব ফ্লোয়েম, ফ্লোয়েম সিভ নল আছে একটা, আর একটা আছে ফ্লোয়েম কম্পেনিয়ন সেল বা সঙ্গী কোষ। তো দেখো, এই যে কোষগুলা এরাইথ্রোসাইট, এর মধ্যে নিউক্লিয়াস নাই, প্লেটলেটে নিউক্লিয়াস নাই। জাইলেম যে দুই রকম আছে প্রধানত, ট্রাকিড এবং ভেসেল, এদের মধ্যেও নিউক্লিয়াস নাই। ফ্লোয়েম প্রধানত দুই রকম আছে, একটা হচ্ছে সিব নল আর একটা হচ্ছে সঙ্গী কোষ। তো মনে রাখবা, সিব নলে নিউক্লিয়াস নেই, বাট সঙ্গী কোষে কিন্তু নিউক্লিয়াস আছে। হ্যাঁ, এরকম সিব নল থাকে না, সিব নল একটার উপরে একটা। সিব নল বলা হয় কারণ এখানে নলের মাথার মধ্যে ফুটা থাকে, ফুটার ইংরেজি হচ্ছে সিব। সিব মানে হচ্ছে ফুটা, ফুটাযুক্ত নলকে সিব নল বলা হয়। তো সিব নলের ভিতরে কোনো নিউক্লিয়াস নাই, বাট সিব নলকে হেল্প করার জন্য পাশে যে কম্পেনিয়ন সেল বা সঙ্গী কোষ আছে, তাদের ভিতর কিন্তু ভাই নিউক্লিয়াস থাকে। দেখছো, এটা হচ্ছে সঙ্গী কোষ, নিউক্লিয়াস আছে, সিব নলে নিউক্লিয়াস নাই। তাহলে সঙ্গী কোষের নামটা এখান থেকে বাদ যাবে, বিকজ সিব নলের মধ্যে নিউক্লিয়াস না থাকলেও সঙ্গী কোষে ঠিকই ঠিকই নিউক্লিয়াস আছে। তাহলে দেখো, পৃথিবীতে এমন অনেক কোষ আছে যাদের মধ্যে নিউক্লিয়াস নেই, তাদের মধ্যে পাঁচটা কোষের নাম তোমাদের বইয়ে বলা আছে। এরপর পৃথিবীতে এমন কিছু কোষ আছে যারা হচ্ছে মনোনিউক্লিয়েটেড। মনোনিউক্লিয়েটেড, বেশিরভাগ কোষই হচ্ছে মনোনিউক্লিয়েটেড। হ্যাঁ, বেশিরভাগ সেল, মোস্ট অফ দ্য সেল কিন্তু এক নিউক্লিয়াস যুক্ত।
কিছু কোষ আছে দুই নিউক্লিয়াস যুক্ত, তাদেরকে বলা হয় বাই নিউক্লিয়েটেড। এটার একটা উদাহরণ হচ্ছে প্যারামেসিয়াম। প্যারামেসিয়াম প্যারামেসিয়াম নামক যে জীবটা আছে, এককোষী জীব, সেই জীবের নিউক্লিয়াস থাকে দুইটা। দেখো এই মনে করো প্যারামেসিয়াম, এই প্যারামেসিয়ামে দুইটা নিউক্লিয়াস থাকে, দুইয়ের বেশি না কিন্তু। ইউজুয়ালি বেশিরভাগ কোষে একটা নিউক্লিয়াস আছে, বাট প্যারামেসিয়ামে দুইটা নিউক্লিয়াস থাকে। একটা হয় সাইজে বড়, একটা হয় সাইজে বড়, হ্যাঁ, আর একটা হয় সাইজে ছোট। যেটা সাইজে বড় হয় তাকে বলা হয় কি ম্যাক্রোনিউক্লিয়াস বা ম্যাক্রোনিউক্লিয়াই, তাদেরকে বলা হয়। ম্যাক্রো মানে বড়, তাহলে ওরা হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াস। আর যেটা ছোট নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় মাইক্রোনিউক্লিয়াস। এই যে বড় নিউক্লিয়াসটা আছে, বড় নিউক্লিয়াসটা কোষের বিপাকীয় কার্যক্রম পরিচালনা করে, বিপাক। আর ছোট নিউক্লিয়াসটা কোষের জননে সাহায্য করে। যে আমরা জানি একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হবে, রিপ্রোডাকশন, রিপ্রোডাকশনটা ঘটায় ছোট নিউক্লিয়াসটা। আর বিপাক অর্থাৎ বিভিন্ন রকম কেমিক্যাল অ্যাক্টিভিটিস, খাওয়া দাওয়া নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস ঘটায় বড় নিউক্লিয়াসটা। তাই দুইটা নিউক্লিয়াস পাওয়া যায় হচ্ছে প্যারামেসিয়ামে, বাই নিউক্লিয়েটেড। এবার আসতেছে হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড, মানে এমন কোষ যেই কোষে একাধিক নিউক্লিয়াস আছে। অর্থাৎ এই মনে করো একটা কোষ, একাধিক বলতে দুইয়েরও বেশি, এখানে মনে করো তিনটা, চারটা, পাঁচটা, বা এমন হতে পারে 50টা, 60টা, বা শত শত নিউক্লিয়াসও থাকতে পারে। এমন কোষও কিন্তু সম্ভব, যে যেসব কোষে শত শত নিউক্লিয়াস। তো মাল্টি নিউক্লিয়েটেড সেলও হতে পারে। এখন মাল্টি নিউক্লিয়েটেড সেলগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। তোমরা অনেকেই এতক্ষণে বলতেছো ভাইয়া হুদাই এত কিছু পড়ায় বইয়ের মধ্যে নাই। ভাই বইয়ের মধ্যে সব কিছু আছে, আমি বইয়ের বাইরে খুব কমই পড়াই। আমি যেগুলো পড়াই তার মধ্যে 2% ইনফো হয়তো বইয়ের বাইরে, এবং আমার মনে হয় সেটা জানা উচিত। তোমরা নিজেরাই বই খুঁজে দেখবা, আমি যেগুলো বলতেছি সবই আছে, শুধু যেমন হ্যাঁ প্যারামেসিয়ামের ব্যাপারটা বইয়ে নাই, বাট বাকি সব কিছু বইয়ে আছে। হয়তো প্রথম অধ্যায়ে নাই, অষ্টম অধ্যায়ে বলা আছে এগুলোর ব্যাপারে। আগেই আমরা একটু প্রিপেয়ার্ড হয়ে থাকতেছি, পরে যখন আবার পড়বো তখন জিনিসটা আরো ভালোভাবে মাথায় গাঁথবে। যেমন দেখো না, নামাজে প্রতি রাকাত নামাজে একবার করে সূরা আল ফাতিহা পড়াতে হয়, তাই না? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তো আল্লাহ কেন আমাদেরকে বারবার সূরাটা পড়াচ্ছেন? বারবার পড়ালে সেই জিনিসটা মাথায় ভালো মতো কাজ করে, মাথায় সেট হয়ে যায়, সাবকনশিয়াস মাইন্ডে চলে যায়। তাই আমি চাই তোমরা বারবার পড়ো। এই জন্যই দেখানো অষ্টম অধ্যায় জিনিসটাকে প্রথম অধ্যায় দেখাই দিল। এখন দেখো মাল্টি নিউক্লিয়েটেড সেল সম্পর্কে বইয়ে একটা কথা বলা আছে, যে যদি প্রাণী কোষগুলো মাল্টি নিউক্লিয়েটেড হয় তবে তাকে প্লাজমোডিয়াম বলে, আর যদি উদ্ভিদ কোষগুলো মাল্টি নিউক্লিয়েটেড হয় তবে তাকে সিনোসাইট বলে। কথাটা কিন্তু ঠিক বলে নাই বইয়ে, বইয়ে কথাটা ভুল বলছে। যদি প্রাণী কোষ একাধিক নিউক্লিয়াস যুক্ত হয় তবে তাদেরকে বলা হয় সিনসাইটিয়াম। আর যদি উদ্ভিদ কোষ একাধিক নিউক্লিয়াস যুক্ত হয় তবে তাকে বলা হয় সিনোসাইট। এইটা হচ্ছে সত্য কথা, এইটা হচ্ছে সত্য কথা। আমি এখন যেটা বললাম এটা হচ্ছে সত্য কথা, বইয়েরটা একটু ভুল হয়েছে। প্রাণী কোষে মাল্টি নিউক্লিয়েটেড মানে প্রাণী দেহে মাল্টি নিউক্লিয়েটেড সেলকে বলা হয় সিনসাইটিয়াম, উদ্ভিদ দেহের মাল্টি নিউক্লিয়েটেড সেলকে বলা হয় সিনোসাইট। এই নামটা কেন এরকম হলো? তাহলে দেখো উদ্ভিদ কোষে কি হয়, এই মনে করো একটা উদ্ভিদ কোষ, আর একটু বড় করে আঁকি, এই মনে করো একটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে অনেক সময় কি হয় ভাইয়া, ক্যারিওকাইনেসিস ঘটে, মানে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, বাট কোষের বিভাজনটা ঘটে না। অর্থাৎ দেখো এই একটা নিউক্লিয়াস আছে, হ্যাঁ, এটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস করে ফেলে, দুইটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে চারটা নিউক্লিয়াস করে ফেলে, চারটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দেখো আটটা, আটটা নিউক্লিয়াস করে ফেলছে। কিন্তু দেখো কোষ আগেও একটা ছিল, এখনো একটাই আছে, কোষের সংখ্যা বৃদ্ধি পায় নাই, কোষ যা ছিল কোষ তাই আছে, একটা ছিল একটাই আছে, বাট নিউক্লিয়াস দেখো একটা থেকে আটটা হয়ে গেছে। কারণ আমি বলতে পারি এই যে আটটা কোষ, সরি, এই যে আটটা নিউক্লিয়াস, এই আটটা নিউক্লিয়াসের একটা কমন সেল আছে। তো দেখো সিনো শব্দের অর্থ হচ্ছে কমন,
বা সাধারণ, আর সাইট মানে হচ্ছে সেল। তার মানে দেখো, যখন দেখা যাবে অনেকগুলো নিউক্লিয়াসের একটা মাত্র কমন সেল থাকতেছে, তখন সেই সেলকে বলা হবে সিনোসাইট। এবং এই ঘটনা ঘটে হচ্ছে উদ্ভিদ কোষে। বুঝতে পারছি? তাহলে উদ্ভিদ কোষে এরকম, যেমন ডাবের পানিতে এরকম দেখা যায়, তারপর ভ্রূণথলিতে এরকম দেখা যায়, উদ্ভিদের আছে, এবং তারা হচ্ছে সিনোসাইট। প্রাণী কোষেরটাকে সিনোসাইট বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ দেখো, এই মনে করো হচ্ছে কতগুলো প্রাণী কোষ, এই মনে করো কতগুলো প্রাণী কোষ, প্রতিটা প্রাণী কোষে একটা করে নিউক্লিয়াস আছে, তাই না? এবার আমি যদি এক কাজ করি, এই প্রাণী কোষগুলাকে, চারটা কোষ তো, গলিয়ে এক করে ফেলি, তাহলে কি হবে বলো তো ভাইয়া? এই কোষগুলাকে যদি আমি গলিয়ে এক করে ফেলি, মনে করো এদের মাঝে যে সেল মেমব্রেনটা আছে সেটাকে আমি রিমুভ করে দিলাম বা গলিয়ে ফেললাম, গলিয়ে ফেলে দেখা যাবে এখন কিন্তু কোষ হয়ে গেছে একটা, জাস্ট একটা কোষ, বাট নিউক্লিয়াস আছে চারটা। তাহলে কি হয়েছে? পাশাপাশি অবস্থিত কোষগুলো গলে একীভূত হওয়ার মাধ্যমে মাল্টি নিউক্লিয়েটেড সেল তৈরি করছে। এই যে সিন, এই শব্দের অর্থ হচ্ছে গলে এক হয়ে যাওয়া। সাইসিয়াম মানে হচ্ছে সেল, আর সিন মানে হচ্ছে গলে এক হয়ে যাওয়া। তার মানে দেখো, যদি একাধিক সেল গলে এক হয়ে যায়, একটা সেলে পরিণত হয়, তখনও সেই সেলে একটাই নিউক্লিয়াস থাকবে, এবং সেই জাতীয় সেলকে আমরা বলবো সিনসাইসিয়াম, যেটা প্রাণী কোষে, আমাদের মাসেলে বা বিভিন্ন জায়গায় আছে। তো উদ্ভিদ কোষে দেখা যায় একটা কোষ, সে নিউক্লিয়াস বিভাজিত হতে থাকে, গলাগলি কিন্তু ঘটে না। নিউক্লিয়াস বিভাজিত ঘটে, বাট সাইটোপ্লাজমের বিভাজন ঘটে না, যার ফলে তৈরি হয় সিনোসাইট। বুঝতে পারছি? তাহলে সিনোসাইট আর সিনসাইসিয়াম কিন্তু এক কথা না, এদের মানে প্রোডাকশনের মেকানিজমে ডিফারেন্স আছে। তাহলে আমি কি বুঝতে পারছি? দেখো, নিউক্লিয়াস ছাড়াও সেল হতে পারে, একটা নিউক্লিয়াস দিয়েও সেল হতে পারে, দুইটা নিউক্লিয়াস দিয়ে হতে পারে, অনেক নিউক্লিয়াস দিয়েও হতে পারে। তো এখানে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস কিন্তু কোষের আবশ্যকীয় অঙ্গাণু নয়, কারণ নিউক্লিয়াস ছাড়াও কোষ গঠন করা সম্ভব। কোষের আবশ্যকীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। কোষের আবশ্যকীয় অঙ্গাণু কি ভাইয়া? রাইবোজোম। কোষের আবশ্যকীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। তো আমরা নিউক্লিয়াসের সংখ্যা সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো নিউক্লিয়াসের গঠন সম্পর্কে। তো ভাইয়া দেখো, নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসের কাজ হচ্ছে বংশগতিতে ভূমিকা রাখা। আর বংশগতিতে ভূমিকা রাখে সে কার মাধ্যমে? ডিএনএ এর মাধ্যমে। কার মাধ্যমে ভাইয়া? ডিএনএ। ডিএনএ এর মাধ্যমে, ডিএনএ। তো সুকেন্দ্রিক কোষে যে ডিএনএ আছে, সেটা প্রায় 6 ফুট লম্বা। এত লম্বা একটা ডিএনএ কে কি করে এত ছোট একটা কোষের ভিতর রাখা যেতে পারে? ভেবে দেখেছো কি? একটা কোষ হয়তো 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 5 মিলিমিটার, এতটুকুন একটা কোষের ভেতর কিভাবে এত লম্বা একটা ডিএনএ রাখা যেতে পারে? রাখা যেতে পারে পেঁচিয়ে পেঁচিয়ে। তাহলে দেখো, এই যে লম্বা ডিএনএটা আছে, এই ডিএনএ কে একটা জিনিসের চারপাশে পেঁচানো হয়, যে জিনিসের নাম হচ্ছে, দাঁড়াও এই দাঁড়াও দাঁড়াও, লিক করছে, দাঁড়াও, লিখিয়া লিখিয়া, দাঁড়াও, এটা একটু সরায় রাখি, অন্য একটা নেই। সেটার নাম হচ্ছে হিস্টোন। সেটার নাম হচ্ছে কি ভাইয়া? হিস্টোন। ডিএনএ কে হিস্টোনের চারপাশে পেঁচানো হয়, এবং ডিএনএ আর হিস্টোন মিলেমিশে সৃষ্টি করে ক্রোমাটিন। ক্রোমাটিন। ক্রোমা মানে রঙিন, টিন মানে হচ্ছে সুতা। তাহলে দেখো, এইখানে মনে করো হিস্টোন প্রোটিন আছে, হিস্টোন প্রোটিন আছে। হিস্টোন প্রোটিন। এবার কি হবে? এবার তোমার ডিএনএ এসে, এগুলো নীলগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন, আমি একটু বলে দেখাচ্ছি হিস্টোনের গঠন। ডিএনএ গুলো এসে এই হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে ধরবে। এই দেখো, পেঁচিয়ে ধরবে, পেঁচিয়ে ধরবে। এবং ডিএনএ এবং হিস্টোন পেঁচিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করছে, এই ফুল স্ট্রাকচারটার নাম হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম। এখন খেয়াল করো, এই যে ডিএনএটা আছে, এই ডিএনএ এবং হিস্টোন মিলেমিশে ক্রোমাটিন তৈরি করছে। এই তৈরি করার, আচ্ছা আমি ওখানে পরে আসতেছি একটু।
তো ক্রোমাটিনটা খেয়াল করো, এই যে ক্রোমাটিনটা আছে, ক্রোমাটিনের চারপাশে কিন্তু একটা বাউন্ডারি থাকে। সুকেন্দ্রিক কোষে ক্রোমাটিনের চারপাশে একটা বাউন্ডারি থাকে এরকম। এই বাউন্ডারির নাম হচ্ছে কি ভাইয়া? নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন, এই বাউন্ডারির নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এবং এই বাউন্ডারি কিন্তু দ্বিস্তর বিশিষ্ট। দ্বিস্তর বিশিষ্ট, হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, এই নিউক্লিয়ার মেমব্রেনের আরেকটা নাম আছে, তোমরা তৈরি করো তো নামটা। নামটা হচ্ছে ক্যারিওথিকা। ক্যারিওথিকা। দেখো, ক্যারিও শব্দের অর্থ কিন্তু নিউক্লিয়াস, আর থিকা মানে হচ্ছে আবরণ। তাহলে নিউক্লিয়াসের আবরণকে আমরা বলতে পারি ক্যারিওথিকা। নিউক্লিয়াসের আবরণকে আমরা বলতে পারি কি ভাইয়া? ক্যারিওথিকা। ঠিক আছে, এই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা ক্যারিওথিকা, এই হচ্ছে ক্রোমাটিন। এখন দেখো, আমরা জানি কোষের মধ্যে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডের নাম হচ্ছে কি ভাইয়া? সাইটোসল। বাট নিউক্লিয়াসের ভিতরে যে ফ্লুইড আছে সেই ফ্লুইডের নাম হচ্ছে ক্যারিওলিম্ফ। ক্যারিওলিম্ফ বা নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম নামটাই বেশি বলা হয়। তাহলে দেখো, আমরা দেখতে পারতেছি এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে বিশেষত তিনটা জিনিস থাকে: ক্রোমাটিন প্লাস নিউক্লিওপ্লাজম প্লাস ক্যারিওথিকা। এই তিনজন মিলেমিশে গঠন করে আমাদের সেই বিখ্যাত নিউক্লিয়াস। বুঝতে পারছি নিউক্লিয়াস জিনিসটা কি? ক্রোমাটিন প্লাস ক্যারিওলিভ প্লাস নিউক্লিয়ার মেমব্রেন বা ক্যারিওথিকা। ওকে, এটুকু বুঝতে পারছি কিনা সবাই? এটুকু সবার কাছে ক্লিয়ার? এইটুকু আশা করি সবার কাছে ক্লিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াসের বেসিক গঠন। আমি ডিটেলসে আসতেছি। এখন আমি একটু ধরে ধরে কিছু জিনিস নিয়ে আলোচনা করব। এক নম্বরে আমি আলোচনা করব এই যে ডিএনএ এবং হিস্টোনের প্যাচটা নিয়ে। হ্যাঁ, ডিএনএ এবং হিস্টোনের প্যাচটা নিয়ে। আচ্ছা, এখন ডিএনএ আর হিস্টোনের প্যাচটা নিয়ে একটু আলোচনা করি। আসো দেখো জিনিসটা কেমন। তাহলে এখন আমরা দেখব হিস্টোন কোরের চারপাশে কিভাবে ডিএনএটা পেঁচিয়ে থাকে। একটু আগে যেটা দেখলাম, হিস্টোন কোরের কথা বললাম, কিভাবে পেঁচিয়ে থাকে হিস্টোনের চারপাশে। তাহলে দেখো, হিস্টোন প্রোটিন এবং ডিএনএ একত্রিত হয়ে ক্রোমাটিন তৈরি করে। তো হিস্টোন প্রোটিন থাকবে এরকম 8টা। 1 2 3 4, ধরো 8টা হিস্টোন প্রোটিন থাকবে। 1 2 3 4, তারপরে হচ্ছে দেখো 5 6 7 8, এরকম 8টা প্রোটিন থাকবে। হিস্টোন প্রোটিন বলের মতো দেখতে, গোল গোল। 8টা প্রোটিন একত্রে থাকবে এবং 8টা প্রোটিনকে একত্রে বলা হবে হিস্টোন কোর। বুঝতে পারছি? কয়টা প্রোটিন ভাইয়া দেখো তো? 8টা। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আরেকটা দেখা এখানে। 1 2 3 4 5 6 7, মনে করো 8। তাহলে এই যে গঠনগুলো দেখতেছো, 8টি করে হিস্টোন প্রোটিন একত্রিত হয়ে এক একটা হিস্টোন কোর ফরমেশন করেছে। কি তৈরি করেছে ভাইয়া? হিস্টোন কোর তৈরি করেছে। এবার ডিএনএ এসে, এই যে কালো রঙের ডিএনএ, ডিএনএ এসে হিস্টোন কোরকে পেঁচিয়ে ধরবে। তাহলে দেখো, এই যে ডিএনএ আসলো, এসে হিস্টোন কোরকে একটা প্যাচ দিল। 1 প্যাচ, 2 প্যাচ, 2.5 প্যাচ। কয়টা প্যাচ দিবে দেখো তো? এই মনে করে হিস্টোন কোর 1 প্যাচ, 2 প্যাচ, 2.5 প্যাচ, আর একটা অর্ধেক প্যাচ আর কি, 2.5 প্যাচ। 2.5 প্যাচ দিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, গিয়ে আরেকটা হিস্টোন কোরকে ধরবে, আবার 1 প্যাচ, 2 প্যাচ, 2.5 প্যাচ। 1 প্যাচ, 2 প্যাচ, 2.5 প্যাচ দিয়ে বেরিয়ে গিয়ে আবার আরেকটা হিস্টোন কোরকে ধরবে। 1 প্যাচ, 2 প্যাচ, 2.5 প্যাচ। তাহলে দেখো, এই নীল রঙের অংশগুলো হচ্ছে হিস্টোন কোর,
আর কালো রঙের অংশটা হচ্ছে ডিএনএ। তাহলে দেখো ডিএনএ এখান থেকে শুরু করে এই পর্যন্ত বেশ কয়েকটা হিস্টোন কোরকে পেঁচিয়ে ধরেছে, এবং ধরার মাধ্যমে তার যে দৈর্ঘ্যটা অনেক কমে এসেছে, না হলে কিন্তু দৈর্ঘ্য বেশি হতো, আরো অনেক কমে এসেছে। তো এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিএনএ এবং হিস্টোন কোরকে সম্মিলিতভাবে বলা হয় ক্রোমাটিন। ক্রোমাটিন বলা হয়। আর দেখো কিছু কিছু জায়গায় গিট তৈরি হয়েছে, হয়েছে না ভাইয়া? খেয়াল করো যে যেসব জায়গায় ডিএনএ এসে হিস্টোন কোডকে পেঁচায় ধরছে, সেসব জায়গায় একটা গিট্টু তো লাগছে, গিট তৈরি হয়েছে, নট। এই গিট অংশটাকে বলা হয় নিউক্লিওসোম। নিউক্লিওসোম, তোমাদের দুই একটা বইয়ে নিউক্লিওসোম মডেল বলা আছে। নিউক্লিওসোম মডেলটা কি? আমরা জানি ডিএনএ অনেক লম্বা, প্রায় 6 ফুট লম্বা মানুষের ক্ষেত্রে। এই লম্বা ডিএনএটা ছোট্ট একটা কোষের ভিতর থাকে কিভাবে? হিস্টোনকে পেঁচিয়ে পেঁচিয়ে। তো হিস্টোন এবং ডিএনএ পেঁচিয়ে যে গঠনটা সৃষ্টি হয়, পুরো গঠনটাকে ক্রোমাটিন বলে। এই ক্রোমাটিনের বিভিন্ন অঞ্চলে কিছু দূর পরপরই গিট দেখতে পাওয়া যায়। ওই গিটটা তৈরি হয় ছবিতে দেখানো উপায়, এবং সেই গিটের নাম হচ্ছে নিউক্লিওজোম। এই যে একটা নিউক্লিওজোম, এই যে একটা নিউক্লিওজোম, এই যে আরেকটা নিউক্লিওজোম। বুঝতে পারছি? এগুলো হচ্ছে নিউক্লিওজোম। আর এইখান থেকে এই পর্যন্ত অংশটা হচ্ছে ক্রোমাটিন। কি নাম ভাইয়া? ক্রোমাটিন। তো তাহলে এবার আমরা যাব ক্রোমাটিনে। আমরা নিউক্লিওজোম মডেল শিখেছি, এবার ক্রোমাটিনে আসব। তো ভিডিওটা বারবার কেটে যাচ্ছে স্টোরেজ ফুল হয়ে। স্টোরেজ আমি খালি করার পরও জানি না এখানে একটা কি সেটিংস, জানি না, এটা নিয়ে অনেক আমি ঘেটে দেখলাম, কনফিউশন আছে। এবার তো ক্রোমাটিন, ক্রোমাটিন নিয়ে আমরা এখন আলোচনা করব। তো ক্রোমাটিন মানে হচ্ছে কি ভাইয়া? ডিএনএ প্লাস হিস্টোন। আমরা একটু আগে নিউক্লিওজোম মডেলও দেখেছি। এখন এই যে ক্রোমাটিন আছে, এই ক্রোমাটিনকে দুইটা অঞ্চলে ভাগ করা যায়। একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন, আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। হেটেরো, ইউ। হেটেরো মানে হচ্ছে খারাপ, ইউ মানে হচ্ছে ভালো বা উন্নত। হেটেরো মানে অনুন্নত, বা এভাবে বলতে পারি হেটেরো মানে গরিব, ইউ মানে হচ্ছে ধনী বা বড়লোক। এখন দেখো, এই যে আমি ক্রোমাটিন আঁকছিলাম, এই ক্রোমাটিন কিছু কিছু এলাকায়, নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি এলাকায় দেখা যায়। নিউক্লিয়ার মেমব্রেন না ভাই এটা? নিউক্লিয়ার মেমব্রেনের কাছাকাছি এলাকায় এসে দেখা যায় এটা অত্যন্ত বেশি পেঁচানো অবস্থায় থাকে, অত্যন্ত বেশি পেঁচানো অবস্থায় থাকে। তো এই ক্রোমাটিনের যে এলাকাটা অত্যন্ত বেশি পেঁচানো, অত্যন্ত বেশি পেঁচানো, সে এলাকাকে বলা হয় হেটেরোক্রোমাটিন। পক্ষান্তরে ক্রোমাটিনের যে এলাকা দেখো অল্প পেঁচানো, অল্প পেঁচানো, তাকে বলা হয় ইউক্রোমাটিন। তাহলে হেটেরোক্রোমাটিন বেশি পেঁচানো, ইউক্রোমাটিন অল্প পেঁচানো। তো যে বেশি পেঁচানো হয় সে বেশি রঙিন হবে, এবং তুমি ছবি দেখলেই আঁচ করতে পারছো যে যদি আমরা কোষের ভিতর রঞ্জক পদার্থ ঢেলে দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে হেটেরোক্রোমাটিন অংশটা বেশি বেশি রঞ্জক পদার্থ তার ফাঁক ফোকরে আটকা পড়ে গেছে, এবং সে বেশি রঙিন হয়েছে। পক্ষান্তরে ইউক্রোমাটিনে যেহেতু প্যাচ কম, সে কম রঞ্জক পদার্থ ধারণ করবে এবং সে কম পরিমাণে রঙিন হবে। আচ্ছা, তাহলে রং বেরঙের ব্যাপার বুঝলাম। এখন কাজের ব্যাপার। দেখো ডিএনএ আমাদের শরীরে কাজটা করে কি? ডিএনএ বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে, এবং একটা কোষ কি কি কাজ করবে বেঁচে থাকা অবস্থায় সেই সিগন্যাল গুলোও ডিএনএ দিয়ে থাকে। তাহলে দেখো ডিএনএ কাজ করে কোড অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী। ওর মধ্যে যে নাইট্রোজেনাস বেজের সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্স অনুযায়ী ডিএনএ কাজ করে। তো দেখো, সিকোয়েন্সটা বুঝতে হলে কি করতে হয়? সিকোয়েন্স, একটা ডিএনএ যদি পেঁচানো অবস্থায় থাকে, তার ভিতরে কি সিকোয়েন্স লেখা আছে তুমি কি বুঝতে পারবে? অ্যান্সার হচ্ছে না, পারবে না। তাহলে দেখো, যদি তুমি ডিএনএ এর সিকোয়েন্স বুঝতে না পারো, তাকে দিয়ে কোনো কাজ করানো যাবে? যাবে না। তাই সে প্রজননিক অর্থে, বা সরি, সে নিষ্ক্রিয় হয় আর কি, সে নিষ্ক্রিয় হয়। কারণ ওর ভিতরে কি সিকোয়েন্স আছে এটা বোঝা সম্ভব হয় না। আর ইউক্রোমাটিন হয় সক্রিয়, কারণ যেহেতু ওর মধ্যে প্যাচ কম, তাই ওর ভিতরে কোন সিকোয়েন্সে লেখা আছে বিভিন্ন নির্দেশনা, সেটা সহজেই আমাদের কোষের বিভিন্ন প্রোটিন, এনজাইম এবং
কোষের সিস্টেমটা বুঝতে পারে এবং সে অনুযায়ী কাজ করে। তাহলে দেখো, হেটেরোক্রোমাটিন হয় বেশি রঙিন তবে কম কাজের, আর ইউক্রোমাটিন হয় কম রঙিন তবে বেশি কাজের। এই হেটেরোক্রোমাটিনকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কিছু কিছু হেটেরোক্রোমাটিন আছে যারা আজীবন এরকম পেঁচানো অবস্থাতেই থেকে যায়। আমি এদের নাম বলতেছি না, টাইপগুলার নাম দরকার নাই তোমাদের। কিছু কিছু আজীবন পেঁচানো অবস্থাতেই থেকে যায়। তবে কিছু হেটেরোক্রোমাটিন আছে যারা প্যাচ খুলে লম্বা হয়ে যেতে পারে আবার, এবং তখন তারা সক্রিয় হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে দেখো, হেটেরোক্রোমাটিন টু টাইপসের, একটা স্থায়ী মানে ওটা আজীবন অধিক পেঁচানো থাকে, তবে কিছু হেটেরোক্রোমাটিনের মধ্যে প্যাচ লুজ হয়ে যায় এবং সে তখন সক্রিয় হয়ে ওঠে। তাহলে দেখো, এই যে অংশটা যেটা নিউক্লিয়ার মেমব্রেন ঘেঁষে ঘেঁষে অবস্থান করছে সেটা হচ্ছে হেটেরোক্রোমাটিন, আর এই অংশটা যেটা অল্প প্যাচযুক্ত অপেক্ষাকৃত এবং বেশি সক্রিয় সেটাই হচ্ছে ইউক্রোমাটিন। এখন এই হেটেরোক্রোমাটিনের অন্তর্ভুক্ত একটা বিশেষ অংশ আছে, সেই বিশেষ অংশ দেখো, হেটেরোক্রোমাটিনের অন্তর্ভুক্ত একটা বিশেষ অংশ আছে। এই বিশেষ অংশকে বলা হয় নিউক্লিওলাস। নিউক্লিওলাস, नाम तो सुना ही होगा। हाँ, নিউক্লিওলাস, নাম তো বিলকুল तुमने सुना ही होगा। कैसे? কারণ আমরা জানি নিউক্লিয়াস পড়লেই ওখানে নিউক্লিওলাস নিউক্লিওলাস বলে একটা মুখে ফেনা উঠায় ফেলি। এই নিউক্লিওলাস জিনিসটা কি? অনেকের ধারণা যে নিউক্লিওলাস নিউক্লিয়াসের ভিতর বসিয়ে দেওয়া একটা ডিম বা সামথিং, মানে সামথিং নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের মতো ভালো মতো ছিল, ওর ভিতরে এনে কিছু একটাকে বসাই দিছে, ওইটাই নিউক্লিওলাস, গোলাকার রঞ্জিত বস্তু। না, এই ধারণা ঠিক না। দেখো, নিউক্লিওলাস হচ্ছে আসলে হেটেরোক্রোমাটিনেরই একটা অংশ, হেটেরোক্রোমাটিনের একটা অংশ বিশেষ। এবং তুমি ছবি দেখে বুঝতে পারতেছো নিউক্লিওলাস কিন্তু অত্যন্ত পেঁচানো। তার মানে নিউক্লিওলাস যেহেতু অত্যন্ত পেঁচানো, তার মানে সে কিন্তু বেশি রঙিন হবে, তাই না? দেখো, বেশি রঙিন হয়, এবং যখন এটাকে ওই তোমার বিভিন্ন পদার্থ দিয়ে রঞ্জিত করা হয় দেখা যায় যে হ্যাঁ, নিউক্লিওলাস অনেক বেশি রঞ্জিত। ওকে, এখন নিউক্লিওলাস কিন্তু, দেখো নিউক্লিওলাস হচ্ছে, নিউক্লিওলাস জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে আগে। তো আমরা হয়তো সবাই জানি যে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়, ডিএনএ থেকে যে কোনো আরএনএ সৃষ্টি হতে পারে, এবং এই প্রসেসকে বলা হয়, কি বলা হয় বলো তো আরিফ? ট্রান্সক্রিপশন। হ্যাঁ, ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া। এখন দেখো, ডিএনএ, এই মনে করো হচ্ছে ডিএনএ, হ্যাঁ এই হচ্ছে ডিএনএ মনে করো। এই ডিএনএ এর কিছু কিছু অংশ দেখা যায় তৈরি করবে এমআরএনএ, কিছু অংশ তৈরি করে টিআরএনএ, আবার কিছু অংশ তৈরি করে আরআরএনএ। বুঝতে পারছো? ডিএনএ এর বিভিন্ন অংশ বিভিন্ন ধরনের আরএনএ সৃষ্টি করে। কিছু অংশ এমআরএনএ সৃষ্টি করে, কিছু অংশ টিআরএনএ সৃষ্টি করে, আর কিছু অংশ আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ সৃষ্টি করে। তো ডিএনএ এর যে অংশটা রাইবোজোমাল আরএনএ সৃষ্টি করে, ডিএনএ মানে তো ভাইয়া ক্রোমাটিন, তাই না? ডিএনএ হিস্টোনের সাথে প্যাচ খাইলে ক্রোমাটিন বলে। তো দেখো, ডিএনএ এর যে বিশেষ অংশটা আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ সৃষ্টি করে তাকেই বলা হয় নিউক্লিওলাস। তাহলে দেখো, নিউক্লিওলাস জিনিসটা কি? ক্রোমাটিনের ক্রোমাটিনের আরআরএনএ সৃষ্টিকারী বা প্রস্তুতকারী অংশ, এই হচ্ছে নিউক্লিওলাসের সংজ্ঞা। অর্থাৎ ডিএনএর যে এলাকা থেকে বা ক্রোমাটিনের যে এলাকা থেকে আরএনএ সৃষ্টি হয় তাকেই বলা হয় নিউক্লিওলাস। এখন এই নিউক্লিওলাস কেন দরকার? নিউক্লিওলাস দরকার বিকজ নিউক্লিওলাসই রাইবোজোম তৈরি করে। যারা আমার দ্বিতীয় ক্লাসটা করেছো তারা খুব ভালো মতো জানো রাইবোজোমের ব্যাপারটা। আমি আসি একটু রাইবোজোমের ব্যাপারটা দেখাই। রাইবোজোম মানে কি? রাইবোজোম জিনিসটা কিরকম? রাইবোজোম তৈরি হয় প্রোটিন এবং আরআরএনএ দিয়ে। প্রোটিন এবং আরআরএনএ এই দুজনের কম্বিনেশনে রাইবোজোম তৈরি হয়।
তাহলে দেখো এখানে গঠনটা দেখতে একটা বার্গারের মতো। দেখো উপরে একটা প্রোটিন, নিচে একটা প্রোটিন, আর এই মাঝখান দিয়ে থাকে হচ্ছে RNA। মাঝখান দিয়ে থাকে কি ভাইয়া? RNA। এখানে ঘটনা কি ঘটে দেখো, আমরা একটু পরে আরো জানতেছি। যে দেখো এই যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, যে ছিদ্রকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার পোর। এই যে নিউক্লিয়ার রন্ধ্র আছে, এই নিউক্লিয়ার রন্ধ্রগুলো দিয়ে বেশ কিছু প্রোটিন নিউক্লিয়াসের ভিতর প্রবেশ করে, বেশ কিছু প্রোটিন নিউক্লিয়াসের ভিতর প্রবেশ করে। আবার দেখো নিউক্লিওলাসের ভিতর কি হচ্ছে, নিউক্লিওলাসের ভিতর কিন্তু RNA তৈরি হচ্ছে অলওয়েজ। দেখো নিউক্লিওলাস RNA সৃষ্টি করে, আর সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতর প্রোটিন প্রবেশ করে। এগুলো কি প্রবেশ করছে ভাইয়া? প্রোটিন প্রবেশ করছে। তো নিউক্লিওলাস করে কি, সে যেহেতু RNA তৈরি করতেছে, তাই সে করে কি, এই RNA এর সাথে প্রোটিনগুলোকে জোড়া দিয়ে দেয়। RNA এর সাথে কাকে জোড়া দিয়ে দেয়? প্রোটিনগুলোকে জোড়া দিয়ে দেয়। এবং আমরা জানি RNA এর সাথে এই বিশেষ বিশেষ প্রোটিনকে জোড়া দিলে যে গঠনটা সৃষ্টি হয়, সেই গঠনটার নাম হচ্ছে রাইবোজোম। আমরা দেখো এভাবেই কিন্তু কি হয়, নিউক্লিওলাসের ভিতর রাইবোজোম তৈরি হয়। তাহলে এই হচ্ছে সেই রাইবোজোম। তারপর কি হয়, তারপর নিউক্লিওলাসে যে রাইবোজোম তৈরি হয়েছে সেটা আরেকটা ছিদ্র দিয়ে, আরেকটা নিউক্লিয়ার পোর দিয়ে দেখা যায় বেরিয়ে আবার সাইটোপ্লাজমে চলে যায়। তার মানে দেখো রাইবোজোম তৈরি করতে আমার দরকার হচ্ছে প্রোটিন এবং RNA। এই প্রোটিনগুলো সাইটোপ্লাজমে উপস্থিত থাকে, তারা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়ার পোরের মাধ্যমে নিউক্লিয়াসে চলে আসে। আর নিউক্লিয়াসের ভিতর অবস্থিত নিউক্লিওলাস সে করে কি, সে করে কি, সে RNA তৈরি করে রাখে এবং RNA এর সাথে প্রোটিনকে অ্যাসেম্বল করে সে তৈরি করে ফেলে রাইবোজোম। সেই রাইবোজোম আবার নিউক্লিয়ার ছিদ্র দিয়ে আবার সাইটোপ্লাজমে চলে আসে। এই হচ্ছে দ্য স্পেশাল থিং অ্যাবাউট নিউক্লিওলাস, স্পেশাল থিং অ্যাবাউট নিউক্লিওলাস। এখন এখন যে জিনিসটা একটু আমি তোমাদের বলতে চাই, এটা আবুল হাসান স্যারের বই বা অন্য কোনো বইয়ে আমি পাই নাই, তারপরও বলবো। সেটা হচ্ছে নিউক্লিওলাসের অপর নাম কি? নিউক্লিওলাসের একটা অপর নাম আছে, অন্য একটা নাম আছে। সেই নামটা শুনলে তোমরা অবাক হবে, তোমরা মিলাতেই পারবে না যে নিউক্লিওলাসের নাম ওইটা কেমনে হয়। এখন নিউক্লিওলাসের অপর নাম হচ্ছে প্লাজমোসোম। প্লাজমোসোম হচ্ছে নিউক্লিওলাসের অপর নাম। যেমন ভারতের অপর নাম হচ্ছে ইন্ডিয়া, ঠিক তেমনি নিউক্লিওলাসের অপর নাম হচ্ছে প্লাজমোসোম। কেন এটা করা হলো? দেখো এই হচ্ছে মনে করো কোষ, এই হচ্ছে নিউক্লিয়াস, আর এই হচ্ছে নিউক্লিওলাস, তাই না? এখন কোষকে যদি আমি রঞ্জিত করি বিশেষ কিছু রঞ্জক, এগুলোর নাম আমিও ঠিক মতো জানি না সত্যি কথা, লিসমেন রঞ্জক বা ধুম করে এটা বলে দিলে হবে না, জিনিসটা কালেক্ট হতে হবে। আই এম নট টু শিওর, আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট দ্য থিংস ইউজড ইন দ্য প্রসেস। হাউএভার বিভিন্ন ডাই দিয়ে রঞ্জিত করলে কি দেখা যাবে দেখো, মনে করো এটা তো নিউক্লিয়াস, তাই না ভাইয়া? নিউক্লিয়াস বাদে কোষের বাকি অংশকে কি বলে আলিফ? হ্যাঁ, সাইটোপ্লাজম। জোরে বলো, সমস্যা নেই, শোনা যাবে না। তাই দেখো মনে করো আমি রঞ্জিত করছি, দেখা যাবে যে সাইটোপ্লাজমটা সবুজ রঙে রঞ্জিত হলো, মনে করো জাস্ট সাইটোপ্লাজম হয়ে গেল সবুজ। আর এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস ডিফারেন্ট একটা কালারে রঞ্জিত হবে, মনে করো লাল কালারে রঞ্জিত হয়েছে। ওকে, সাইটোপ্লাজম সবুজ, নিউক্লিয়াস লাল, একটা বাংলাদেশের পতাকার মতো। বাট নিউক্লিয়াসের ভিতর যেই নিউক্লিওলাস আছে, সে দেখা যায় নিউক্লিয়াসের মতো রঞ্জিত না হয়ে সাইটোপ্লাজমের মতো রঞ্জিত হয়। কার মতো রঞ্জিত হয়? সাইটোপ্লাজমের মতো। কার মতো রঞ্জিত হয়েছে? সাইটোপ্লাজমের মতো। দেখো সাইটোপ্লাজম থেকে প্লাজমা শব্দটা নেওয়া হয়েছে, এবং সোম মানে হচ্ছে বডি বা অংশ বা দেহ। তাহলে খেয়াল করো, যদিও নিউক্লিওলাসটা নিউক্লিয়াসের পার্ট, যদিও নিউক্লিওলাসটা নিউক্লিয়াসের পার্ট বা অংশ, তারপরও তার আচরণগুলো হয় সাইটোপ্লাজমের মতো।
তাই তাকে বলা হয় প্লাজমোসোম, বিকজ তাকে দেখে মনে হয় সাইটোপ্লাজম থেকে আসা একটা অংশ, তাই বলা হয় প্লাজমোসোম। বুঝতে পারছি আমরা নিউক্লিওলাসের ব্যাপার স্যাপার, নাকি বুঝি নাই? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখো নিউক্লিওলাস গেল, এরপর তো আর তেমন কিছু নাই। একটু মুছি, তারপরও যা আছে তা তো দেখাতে হবে। তারে ভেবে কারো চোখে যেন জল না আসে, কারো আকাশে। আচ্ছা, এই যে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ, হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ। তাহলে দেখো, এই নিউক্লিয়ার মেমব্রেনের কয়টা লেয়ার আছে ভাইয়া? দুইটা। নিউক্লিয়ার মেমব্রেনের অপর নাম কি? ক্যারিওথিকা। ক্যারিও মানে নিউক্লিয়াস, থিকা মানে হচ্ছে আবরণ। তো নিউক্লিয়ার মেমব্রেনকে ক্যারিওথিকা বলা হয়। আর দেখো, এটা হচ্ছে এক্সোথিকা, এটা হচ্ছে এন্ডোথিকা। এক্সো মানে বাইরে, এন্ডো মানে ভিতরে। এই দুই থিকার মাঝখানে যে স্পেসটা আছে, এই স্পেসকে বলা হয় পেরি নিউক্লিয়ার স্পেস। একে বলা হয় পেরি নিউক্লিয়ার স্পেস। ওকে। আবার দেখো, এই নিউক্লিয়ার মেমব্রেন তো একটা বলের মতো, এই বলের বিভিন্ন স্থানে ফুটা আছে, সেই ফুটাগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার পোর বা রন্ধ্র বা ছিদ্র। এই নিউক্লিয়ার পোরের ব্যাপারে একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। নিউক্লিয়ার পোর তৈরি হয় 8টি প্রোটিনের সমন্বয়ে, 1 2 3 4 5 6 7 8, এরকম 8টা প্রোটিনের সমন্বয়ে গোল করে ধারণ করে। হ্যাঁ, এবং এটাকে বলা হয় হচ্ছে তোমার নিউক্লিয়ার পোর। হ্যাঁ, অর্থাৎ এই প্রতিটা পয়েন্টে এরকম 8টা করে প্রোটিন আছে, বুঝে নিও। হ্যাঁ, এই পোরের মাধ্যমে বিভিন্ন পদার্থ যাতায়াত করতে পারে, কাউকে ঢুকতে দেয়, কাউকে আবার ঢুকতে দেয় না। ঠিক আছে, এই হচ্ছে নিউক্লিয়ার পোর। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কোষের মধ্যে থাকে সাইটোসল, বাট নিউক্লিয়াসের ভিতরে যে স্পেশাল ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডের নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। এই নামগুলো তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা? নিউক্লিওপ্লাজম, ক্যারিও মানে নিউক্লিয়াস আর লিম্ফ মানে রস। নিউক্লিয়াসের ভিতর যে রস থাকে সেটাকে ক্যারিওলিম্ফ বলা যায়। এখন এই নিউক্লিওপ্লাজম বিভিন্ন বৈশিষ্ট্যে সাইটোপ্লাজম থেকে আলাদা বা সাইটোসল থেকে আলাদা। সাইটোসল লিখবো আমি, প্লাজম না। বিভিন্ন বৈশিষ্ট্যে এটা আলাদা, এবং আমি দেখলাম তোমাদের আবুল হাসান স্যারের বইয়ে এই পাঠ্যগুলো দেওয়া আছে। তো একটু বই থেকে জিনিসগুলো একটু বলে দেই, তাহলে বইয়ের সাথে তোমাদের সম্পর্কটা একটু দৃঢ় হলো, তাই না? আচ্ছা, সাইটোপ্লাজম কি বলছে দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা 32 পৃষ্ঠায় যেতে পারো, যে প্রোটোপ্লাজমের অংশ, আর নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের অংশ। তারপর থাকে কোথায়? সাইটোপ্লাজম নিউক্লিয়াসের বাইরে সব জায়গায় থাকে, আর নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের ভিতরে থাকে। সাইটোপ্লাজমে নিউক্লিক অ্যাসিড থাকে না। হ্যাঁ, সাইটোপ্লাজমে কিন্তু নিউক্লিক অ্যাসিড থাকে না। আর নিউক্লিওপ্লাজমে দেখো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ থাকে। আচ্ছা, সাইটোপ্লাজমে নিউক্লিক অ্যাসিড থাকে না, এই কথাটা কি পুরোপুরি ঠিক হইলো? আরএনএ বাইরে হয়ে যায় না? আচ্ছা, প্রোটিন ও রাইবোজোম সাইটোপ্লাজমে কম থাকে, নিউক্লিওপ্লাজমে বেশি থাকে। শ্বসনিক এনজাইম। আচ্ছা, এইখানে যেই আসল পার্থক্যটা বলে নাই সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম হয় অ্যামরফাস টাইপের, অ্যামরফাস, অ্যামরফাস। আর কলয়েডাল টাইপের হয় হচ্ছে সাইটোসল। অ্যামরফাস মানে কি? মর্ফ মানে হচ্ছে গঠন, এ মানে হচ্ছে অনুপস্থিত। তো যার মধ্যে কোনো সুনির্দিষ্ট গঠন অনুপস্থিত তাকে বলা হয় অ্যামরফাস। আর যার মধ্যে কলয়েডাল দানার মতো গঠন আছে তাকে বলা হয় কলয়েডাল। তো দেখো, সাইটোসলে যে দানাগুলো আছে তারা খুব সুন্দরভাবে সজ্জিত থাকে, তারা খুব সুন্দর প্যাটার্নে সজ্জিত থাকে, তাই তাদেরকে বলা হয় কলয়েডাল। বাট নিউক্লিওপ্লাজমে যে দানাগুলো আছে তাদের কোনো সুনির্দিষ্ট প্যাটার্নে তারা সজ্জিত থাকে না, উল্টাপাল্টা হয়ে থাকে। এই উল্টাপাল্টা গঠনকে, অনিয়তাকার প্যাটার্নকে বলা হয় অ্যামরফাস, আর নিয়মিত এই গঠনকে বলা হয় কলয়েডাল। তাহলে দেখো, নিউক্লিওপ্লাজম অ্যামরফাস হলেও সাইটোসল কিন্তু কলয়েডাল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি একটু, তাহলে আমি তো পড়াইলাম আমার মতো, এখন বইয়ে যেগুলো আছে যাতে কিছু মিস না যায় এটা আমি প্রতিদিনই চেক করে রাখি। আব্বুল হাসান স্যারের বইটাই তো আমরা ফলো করি। তো তোমরা একটু এখানে পড়বা, বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে সিনোসাইট বলে, লেখা আছে।
সিনোসাইট আর সিনসাইশিয়ামের পার্থক্য বলছি, তাই না ভাইয়া? আচ্ছা, তারপরে নিউক্লিয়াসের কাজগুলো সবাই জানে, এটা বলতে হয় না। নিউক্লিয়ার রন্ধ্র পড়াইছি, নিউক্লিওপ্লাজম পড়াইছি। নিউক্লিওলাস, নিউক্লিওলাস ভাইয়া কি করে দেখো তো? নিউক্লিওলাস রাইবোজোম তৈরি করে, আর রাইবোজোম প্রোটিন তৈরি করে। তার মানে যেসব কোষে প্রোটিন তৈরি করতে হয় সেসব কোষে তোমার নিউক্লিওলাস বেশি থাকে। কোষে যে একটা নিউক্লিওলাস থাকবে তা না, অনেক সময় দেখা যায় কোষে দুইটা নিউক্লিওলাস থাকে, তিনটাও থাকতে পারে। হ্যাঁ, নিউক্লিয়ার রেটিকুলাম তো বুঝাই দিছি। আচ্ছা, তাহলে নিউক্লিয়াসে কিন্তু আমাদের আর কিছু পড়ার নাই, নিউক্লিয়াস শেষ। ইনশাল্লাহ সামনে আমরা ক্রোমোজোম টোমোজোম এগুলো শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। আর শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। হ্যাঁ, একটা অনেস্ট কমেন্ট করতে হবে। হ্যাঁ, এটা মনে করে দিলাম। ধন্যবাদ সবাইকে আবার।